আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার APM গোলাম মোস্তফা তাজ। ব্যারিস্টার তাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে পড়াশোনা করছে, ল পড়ছে এইরকম একজন স্টুডেন্টকে রেখেছি। ওর নাম হচ্ছে মাহিন খন্দকার ডোরা। ডোরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। Thank you for having me, sir. ব্যারিস্টার তাজ, আপনাকে দিয়ে শুরু করি। আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাই, কোথায় কোথায় পড়াশোনা করেছেন আর কি? আমি আমার মাধ্যমিক যশোর মনিরামপুর থানা, সেখানে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি SSC পাশ করি। তারপরে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন সম্মান, ঢাকাতে মাস্টার্স এসেছিলাম, বাট আবার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে LLM করে আমি ঢাকা বারে জয়েন করি এবং যশোর বারে জয়েন করেছিলাম। পরে আমি সুপ্রিম কোর্টে 1 বছর পরে চলে আসি। 1997 সালে আমি সুপ্রিম কোর্ট থেকে রেগুলার। ইংলিশ ল পড়লেন কোথায়? তারপরে আমি যখন এখানে প্র্যাকটিস করছিলাম তখন অ্যাট দ্য টাইম অফ 4 পার্টি অ্যালায়েন্সেস, অর্থাৎ 2001 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন আইনমন্ত্রী হয়, আমাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। ওই সময় আমি পাশাপাশি লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে এক্সটার্নাল প্রোগ্রাম আমি ব্রিটিশ লটা করার পরে আমি লিঙ্কন সিন থেকে ব্যারিস্টারি করি। লিঙ্কন সিন থেকে বারেট ল ডিগ্রি। আপনার লিঙ্কন সিনে যখন কলকাতা বার হয়েছিল নিশ্চয়ই উইক টুইক পরে পোস্ট দিয়েছিলেন, মনে আছে? উইক পরে পোস্ট দিয়ে আজকে উইক আপনার পাশে রাখা আছে, যদি উইকটা একটু পড়ে নেন। ইন দ্য মিন টাইম আমরা স্ক্রিনে আপনার কলকাতা বারের কিছু মেমোরিজও দেখে নেব। আপনি কি ফার্স্ট জেনারেশন লয়ার? ব্যারিস্টার রফিকুল হক সাহেব আমার দূর সম্পর্কে চাচা হতেন। আচ্ছা। তো ওনার ইন্সপাইরেশনে ব্যারিস্টারি পড়া আমার। আমি বেসিক্যালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আচ্ছা। But after completion my higher secondary, I just changed my mind. এবং I settled that I would be barrister. রাইট। ডরা, তোমার কাছে আসছি। তুমি কি পড়াশোনা করছো? I'm currently studying in LCLS under University of London, first year. ফার্স্ট ইয়ার। জি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে আইনজীবী আছেন কেউ? জি, আমার পিতা এবং আমার দাদা ছিলেন আইনজীবী। তাদের নাম বলো একটু শুনি। আমার পিতার নাম হচ্ছে খন্দকার আব্দুল হামিদ ডাবলু, আর দাদার নাম হচ্ছে খন্দকার দেলোয়ার হোসেন। খন্দকার দেলোয়ার হোসেন একসময় বিএনপির মহাসচিব ছিলেন। জি। তোমার দাদা? জি। রাইট। তোমাকে যদি আমরা এই প্ল্যাটফর্ম থেকে, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, দুইজন অসহায় মানুষ রেফার করি যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুইজনকে তুমি হেল্প করবে বিনা ফিসে? অবশ্যই, দুইজনের বেশিও করব। আচ্ছা। One of the reasons I'm studying law is to help the helpless. রাইট, গুড, ভেরি গুড। ব্যারিস্টার তাজ, একটা নিউজ পেপার রিপোর্ট আপনার সামনে আমি পড়ি, এবং যেটা রিপোর্ট আমরা টিভি স্ক্রিনে দেখবো। হেডলাইন হচ্ছে শাহবাগে নীরব চাঁদাবাজি, টাকা না দিলে গুপ্ত হামলা অপহরণ। এটা হচ্ছে হেডলাইন। তো একজন চাঁদা নিতে এসে বলছে যে এত বছর রাজনীতি করেছি, শ্রাবণ মাসের কুত্তার মতো পাগল হয়ে গেছি, চাঁদা দিবেন না কেন? আমি গতকালও বাংলাদেশ প্রতিদিনে দেখলাম যে একজন সাবেক উপদেষ্টার একটা কলামকে কেন্দ্র করে সেখানে চাঁদাবাজ, তারপরে আপনার স্বাস্থ্য, সেখানেও চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, ধর্ষণ, সকল ক্ষেত্রে আইনের একটা ব্যাপক অবনতি ঘটেছে। এবং আমরা কিন্তু একটা মানবিক নতুন বাংলাদেশ চেয়েছিলাম এবং একটা ম্যাসিভ রক্তক্ষয়ের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের যে যাত্রা, যে গতি শুরু হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু খুব গতিশীল একটা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আইন অঙ্গনে যে নৈরাজ্য যে চলছে, নীরবে চাঁদাবাজি, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি চাঁদাবাজদের যে শাস্তির যে বিধান বাংলাদেশ দণ্ডবিধির, শাস্তিটা কি আসলে চাঁদাবাজির শাস্তি আমাদের দণ্ডবিধির 3টা ধারাতে বলা আছে, যেটা 385, 386 এবং 387। 385-এ সাধারণ ভয়ভীতি দেখিয়ে যদি কেউ চাঁদা করে তাহলে 3 বছরের সাজা বলা হয়েছে। 385-এ 10 বছরের কথা বলা আছে গুরুতর অপরাধ করলে, আর 387-এ 7 বছরের। যদিও এই 385, 386 এবং 387 এই 3টা ধারাতে
সর্বোচ্চ 2 থেকে 10 বছরের কথা বলা হয়েছে সাজার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে 2 বছর বা 3 বছরের ভিতরেই সাজাগুলো হয়ে যায় এবং অধিকাংশই চাঁদাবাজেরা জামিন পেয়ে যায়। সে কারণে অপরাধ প্রবণতা, তার মানে শাস্তি তো হয় না খুব একটা। শাস্তি ঠিক মতো হয় না, জামিন পেয়ে যায়। আর এই ব্যাপারে আমরা যারা আইনজীবী নেতা তারাও বিবেচনা না করেই কোর্টে দাঁড়াই, এটা আমি মনে করি একটা নৈতিক অবক্ষয়। আমি এই বিষয়ে আমার একটা খুব মানে জ্বলন্ত একটা উদাহরণ আচ্ছা, বলেন। আমার জীবনে ঘটেছিল সেটা। আমি জয়নাল আবেদিন স্যারের সাথে কাজ শুরু করেছিলাম, আমাদের এখন আইনজীবীদের নেতা। পরবর্তীতে আমি ডক্টর এম জহিরের সাথে কাজ করি। যখন ডক্টর এম জহিরের সাথে কাজ করি তখন একটা মামলায় আমাদেরকে, স্যার তো অ্যাটর্নি জেনারেল অফিস ছিলেন অস্ট্রেলিয়ার, ড্রাফটসম্যান হিসেবে কাজ করতেন, মাঝে উনি ওখানকার নাগরিকও ছিলেন, মাঝে মাঝে চলে যেতেন। তো উনি চলে যাবেন, সে কারণে আমি বললো যে মোস্তফা, তুমি এই মামলাটা আমি ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের চেম্বারে দিয়েছি, তুমি এখানে হেল্প করবে। ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের সাথে কথা হলো, উনি বললেন যে নিহাত খুবই করবে, তুমি হেল্প করবে। এই মামলাটার মক্কেল ছিলেন একজন বিচারক। আচ্ছা, উনি তখন চিটাগাংয়ের খুব প্রভাবশালী একজন জজ। তো এই মামলাটা যখন আনলেন, উনি এসেছিলেন ডক্টর জহিরের কাছে, কারণ ডক্টর জহির একসময় ওনার শিক্ষক ছিলেন, উনি যখন কোম্পানি ল পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন ব্যারিস্টার ইশতিয়াক সাহেব জানলেন, মোস্তফা তোমাকে তো ডক্টর এম জহির তোমাকে নিয়োগ দিয়েছে আইনজীবী হিসেবে, জুনিয়র হিসেবে কাজ করবা, কিন্তু এই মামলার মক্কেলকে? তাই আমি বললাম যে uনি। তো আপনার পরিচয়? উনি বললেন যে আমি একজন বিচারক। তো উনি খুব রিটায়ার্ড না, উনি সিটিং জাজ চিটাগাংয়ের। তো উনি খুবই বিরক্ত হলেন, খুবই রাগান্বিত হলেন যে I would not like to see you never ever, this is the last time। এবং আমি সেকেন্ড টার্মে আমি আবার আইন উপদেষ্টা হব এবং আমি প্রথম চিটাগাংয়ে যাব। তুমি যদি আমার এই you have right to practice but you have to leave the job। চাকরিতে থেকে তুমি মক্কেল হতে পারবা না। উনি এই মামলাটা আনতেন যে এস আলমের পক্ষ হয়ে, এস আলমের লিগ্যাল অ্যাডভাইজার ছিল, তারা আসতো। কিন্তু উনি ওখানে আমি একটা নীতি দেখেছিলাম যে একজন ব্যারিস্টার তিনি টাকার কথা চিন্তা করেননি, উনি চিন্তা করছেন যে নৈতিকতা। বলে দেখো আমার টাকার দরকার নেই, কিন্তু ওই ছেলেটা সে রাইট আমার কথা বলছে, যে কারণ সে ইচ্ছা করলে জজ হতে পারতো, তা না হয়ে সে প্র্যাকটিসকে বেছে নিয়েছে। আমি তাকে সাধুবাদ জানাই, হি ইজ রাইট। কিন্তু তোমাকে যদি মক্কেল হয়ে আসতে হয়, তোমাকে ইউ হ্যাভ টু লিভ দ্য জব ফার্স্ট, দেন তুমি কন্ট্যাক্ট। আচ্ছা, লেটস কাম ব্যাক টু দ্য চাঁদাবাজদের যে শাস্তি বা যে বিচারই বলেন, এদের দ্রুত করলে কেমন হয়? হ্যাঁ, এইটা স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল নামে আমাদের দেশে একটি আইন আছে, যেটা 2002 সালে হয়েছিল, এট দ্য টাইম অফ 4 পার্টি অ্যালায়েন্সেস, ব্যারিস্টার মওদুদ আহমেদ। ওই সময় বিএনপি 4 দলীয় সরকার ক্ষমতায় ছিল। এইভাবে চাঁদাবাজদের একটা উত্থান দেখা যাচ্ছিল, আইন প্রবণতার দিকে তারা ধাবিত হচ্ছিল। উনি এই আইনটা করেছিলেন এবং যেটা লাস্ট ইমিডিয়েট ফার্স্ট গভর্নমেন্ট অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট তারা 24 সালে এটাকে অ্যামেন্ডমেন্ট আকারে করলো। আমি মনে করি যে চাঁদার বাজিদের যে শাস্তির যে বিধান, যে 300 দণ্ডবিধির 385, 86 এবং 87-তে যেটা 2 থেকে 10 বছর থাকলেও 3 বছরের ভিতরে সব সাজাগুলো আপনার হয়ে যায় এবং দেখা যাচ্ছে সবাই জামিন পেয়ে যায় এবং জামিন পেয়েই তারা আরো বড় অপরাধ করে। আমি মনে করি যে এটা স্পিডি ট্রাইব্যুনাল হওয়া উচিত। এই করে খুব সামারি ট্রায়ালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, তাইলে একটু কমে আসতে পারে। এই অপরাধ প্রবণতাটা কমানোর একটা ইতিহাস আমি যদি সময় থাকে আমি বলতে পারি যে একটা ইতিহাস আছে, যে আমরা আইনের ইতিহাসে পড়েছিলাম যে সম্রাট জাস্টিনিয়ান নামে একজন সম্রাট ছিলেন, রোম সম্রাট। তো তিনি ওই সময় রোম অত্যন্ত নাজুক অবস্থার ভিতরে ছিল এবং একটা প্রবাদ আছে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। এই যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটা এই নেপথ্যে, এই প্রবাদের নেপথ্যের একটা ইতিহাস আছে যে রোম সাম্রাজ্য অত্যন্ত আইন প্রবণতা, মানুষ আইন লঙ্ঘন করত। সে কারণে উনি প্রতিদিন সকালে একটি করে আইন, উনি ছিলেন আইনমন্ত্রী এবং সম্রাট, একটি করে আইন দিতেন এবং ওই আইনে যে শাস্তির যে বিধানটা ছিল, সেই বিধানটা ছিল যে আইনের অপরাধটা কম, শাস্তির বিধানটা বেশি। এমন কঠিন শাস্তি যে মানুষের লোম পর্যন্ত খাড়া হয়ে যেত। তখন আস্তে আস্তে এই অপরাধ প্রবণতার দিকে মানুষ নিবৃত হলো এবং রোম সারা পৃথিবীতে একটা সভ্য রাষ্ট্রে পরিণত হলো। আজকে বাংলাদেশে যে অবস্থা, রোমের সেই দিনের মতো না। রোমের, এবং সবথেকে বড় কথা যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সময়ে তার আবির্ভাব 1400 বছর আগে, সেটা জাহিলিয়াতের যুগ, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেখানে কিন্তু উনি মদিনা সনদের মাধ্যমে 622 সালে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম 622 খ্রিস্টাব্দে একটা লিখিত সংবিধান করলেন, যেখানে 47টা ধারা ছিল, থাকলেও মাত্র 3টা কথাই ছিল। সেই 3টা কথার মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ সেখানে তারা আন্ডারসাইন করেছিল, এবং সকল শ্রেণীর মানুষ, সকল রাজনৈতিক মতাদর্শ, সকল জাতিগোষ্ঠী, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান, সবাই তারা খুব একটা পরিবার হিসেবে। আরও কথা বলবো আপনার সাথে, একটা ব্রেকে যেতে হচ্ছে আমাদের, হ্যাঁ, এসে কথা বলবো। ব্যারিস্টার সিনে আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, ব্রেক থেকে ফিরে আসছি। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার তাজের সাথে। ব্যারিস্টার তাজ, আপনার কাছে দর্শকদের কাছ থেকে আমরা 2টা প্রশ্ন পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। আপনারা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠান, আমরা প্রশ্নগুলো অবশ্যই সিলেক্ট করি, তারপর কোয়ালিফাইড ব্যারিস্টার যিনি থাকেন তার উদ্দেশ্যে আমরা করে থাকি। আজকে যে প্রশ্নগুলো পেয়েছি আমরা আমাদের যে স্টুডেন্ট ডোরা, তুমি যদি একটু স্যারের উদ্দেশ্যে করো। আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে রোকন জামান। আমরা যারা গাড়ি চালাই বর্তমানে তাদের কোনো ইন্স্যুরেন্স না করলেও চলে। তাহলে জানতে চাই, আমার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে এবং এতে করে আমার এবং অপর পক্ষের গাড়ি ক্ষতিপূরণ কোথা থেকে আসবে? আরেকটি বিষয় হলো, আমার গাড়ি কাউকে যদি আহত বা নিহত করে ফেলে তাহলে ওই লোকের ক্ষতিপূরণ কোথা থেকে আসবে? ব্যারিস্টার তাজ, এখানে 2টা প্রশ্ন উনি করেছেন। একটি হচ্ছে যে তার একটা গাড়ি আছে, সে কি করলো, অ্যাক্সিডেন্ট করলো। তো অ্যাক্সিডেন্ট করলো তিনি স্বীকার করছেন, দিস ইজ অ্যাডমিটেড। তো আমি যদি স্বীকার করি যে আমার কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে তো ক্ষতিপূরণ আমাকেই দিতে হবে। এখন প্রশ্ন একটা, যে অ্যাক্সিডেন্টটা তো সাধারণত হয় অন দ্য রোড। তো রোডে যদি হয়, এখানে আমাদের যেটা আইন নেগলিজেন্স, যে নেগলিজেন্সটা ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স কার দিকে বেশি। আমরা যেটা দেখি যে রাস্তায় যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়, কন্ট্রিবিউটারি নেগলিজেন্স, অর্থাৎ অবদানে অবহেলা, দুজনারই মানে অবহেলা ছিল, সঙ্গত কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। এই ক্ষেত্রে অবহেলাটা কার বেশি ছিল, কোর্ট সেটা আইডেন্টিফাই করবেন। যদি দেখে যে সত্যি গ্রস মিস্টেক গাড়িওয়ালারই হয়েছে, ড্রাইভারই হয়েছে, তখন গাড়িওয়ালাই ক্ষতিপূরণটা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিবেন। তোমার সেকেন্ড কোয়েশ্চেন। এটা হচ্ছে গোলাপবাগ, ঢাকা থেকে রাজউদ্দিন জালাল। একটি প্রপার্টি ডেভেলপার কোম্পানিকে আমি বেশ কিছু টাকা দিয়েছি এবং ওরা ফ্ল্যাট নির্মাণ করেছে, তবে আমার দেখা মতে কাজের গতি আশানুরূপ না। আমাদেরকে 2027 সালের ডিসেম্বর মাসে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু কাজের যে গতি, ওরা মাত্র 3 তলা পর্যন্ত শেষ করেছে, যেখানে 7 তলা পর্যন্ত বিল্ডিং হবার কথা। আমি নোটিশ দিয়ে এখন আমার এগ্রিমেন্ট বাতিল করতে পারি কিনা? ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে সব মানুষের অভিযোগ আর অভিযোগ। এদেরকে থামানোর কি কোনো আইন নেই? এদেরকে থামানোর কোনো আইন আছে কিনা ব্যারিস্টার তাজ? যখন কোনো ডেভেলপার কোম্পানির সাথে কোনো ক্লায়েন্ট বা ল্যান্ড ওনার কোনো চুক্তিতে যায়, সেখানে একটা চুক্তি হয়। ডেভেলপার্স কোম্পানির ডেভেলপমেন্ট একটা অ্যাক্ট হয়েছে 2010 সালে। এখানে কিছু সতর্কমূলক কথা বলা আছে যে যখনই এই জাতীয় কোনো ডেভেলপার্স কোম্পানির সাথে যখন কেউ কোনো চুক্তিতে যাবে, তখন সেই চুক্তিটা লিখিত হতে হবে এবং এই চুক্তিটা রেজিস্টার্ড হতে হবে। যদি রেজিস্টার্ড হয়, সেখানে কিছু টার্মস থাকবে এবং ল অফ কন্ট্রাক্টে মূল থ্রেশটাই হচ্ছে যে, বা এসেন্সটা হচ্ছে যে কিছু ইমপ্লাইড টার্মস। ইমপ্লাইড টার্মসের 3টা মূল কথা, একটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি, একটা হচ্ছে ফিট ফর দ্য পারপাস, আর একটা সন্তোষজনক কাজ না হলেই উনি এই চুক্তিটা বাতিল করতে পারেন। বাতিল করার পরে উনি চুক্তির ভিতরে যদি কোনো আরবিট্রেশন ক্লজ থাকে, তাহলে উনি আরবিট্রেটর নিয়োগ করে সেটা আরবিট্রেশনের মাধ্যমে সমাধান করতে পারেন। যদি সমাধান সন্তোষজনক না হয়, তখন জেলা কোর্টে যে মামলা করতে পারেন, হ্যাঁ, আরবিট্রেশন মামলা করতে পারেন। ডোরা, তোমার কাছে আসছি। তুমি তো ইউএসএ ছিলে, আমেরিকা ছিলে, তোমার বেশ অনেক পড়াশোনা করেছো ওখানে, তাই না? ওই দেশে আইনের শাসন কেমন এবং তারা কিভাবে প্রয়োগ করে?
ওইখানে কমন ল ফলো করে, বাট এটা হচ্ছে কোডিফাইড, মানে কনস্টিটিউশন ইজ রিটেন। যেরকম আমরা ইউকে লতে দেখতে পাই যে কনস্টিটিউশন ইজন্ট রিটেন, আনকোডিফাইড, আর পার্লামেন্টকে সভারনিটি দেওয়া হয়। কিন্তু সেইখানে হচ্ছে আবার ফেডারেল গভর্নমেন্ট সিস্টেমকে ফলো করে, সেপারেশন অফ পাওয়ার্স মানে খুবই স্ট্রং। তবে আমরা ইউকে লতে দেখতে পারি যে ফিউশন আছে। আচ্ছা, মানে চাঁদাবাজি হয় ওখানে? চাঁদাবাজি স্যার, এখন চাঁদাবাজির ইয়েটা ওইখানে কম, কাজ ওইখানে কম বেশি সবকিছু কিন্তু ডিজিটালাইজড, মানে টেকনোলজির হেল্প নেয়। কিন্তু আমাদের দেশে দেখতেছি আন্ডার দ্য টেবল সব আর কি করা হচ্ছে। রাইট। তো তোমাদের জেনারেশন তো একটা গভর্নমেন্টকে হটিয়ে দিল আন্দোলন করে, জেনসি। জেনসি, রাইট, ওকে। তাহলে এই চাঁদাবাজদের জন্য তোমরা কি কিছু করবা? অবশ্যই স্যার। আসলে স্যার যেভাবে বলেছে, রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে, রাইট, এক্স্যাক্টলি। সো আমাদের ছোট স্টেপস নিয়ে আমরা হতেছে বড় বড় চেঞ্জেস আনতে পারবো। যেরকম উই স্পোক এগেইনস্ট দি গভর্নমেন্ট, সো এরকম যদি আমরা কোনো ইনজাস্টিস দেখি, সো আমরা যদি এটার এগেইনস্টে স্পিক করি, তাহলে আস্তে আস্তে চেঞ্জ হবে। আর আমাদের মধ্যে থেকে ওই চেঞ্জেস আনতে হবে। আর উইথ ইউনিটি আই বিলিভ আমাদের দেশের যে পোটেনশিয়াল আছে, আমরা ওইটা মানে গ্লোবালি রিচ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ব্যারিস্টার তাজ। আরেকটা টিভিতে রিপোর্ট দেখি, আমরা স্ক্রিনে দেখবো অবশ্য। হেডলাইনটা হচ্ছে কথোপকথন ফাঁস, জামিনের জন্য 1 কোটি টাকা চান প্রসিকিউটর। আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা, এই মামলায় আপনার 1 কোটি টাকা প্রসিকিউটরে চেয়েছিলেন জামিনের জন্য। এই বিষয়টি চিফ প্রসিকিউটরকে জানানো হয়েছেন এবং তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন। নতুন একজন তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে। আচ্ছা, পদত্যাগ করেছেন, ঠিক আছে, কিন্তু এদের শাস্তি কি এটাই যথেষ্ট পদত্যাগ, নাকি আরো বেশি কঠিন শাস্তি হওয়া উচিত? নিঃসন্দেহে, কারণ বিচার ব্যবস্থার উপরে মানুষের দিন দিন যে অনাস্থা, ঠিক পুলিশের উপরে এই জাস্ট ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট এর পূর্বে যে সরকারটা ছিল, ফ্যাসিস্ট সরকারের সময় পুলিশের উপরে মানুষের যে অনাস্থা ছিল, থানা বলতে মানুষ খুব ঘৃণা করত, বিচার ব্যবস্থার দিকে মানুষের সেই একই দৃষ্টি থেকে যাচ্ছে, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সংক্ষেপে বলেন, এদের শাস্তিটা কি এইটাই যথেষ্ট, যে রিজাইন করা নাকি না? এদের শাস্তি শুধু দেখা যাচ্ছে যে তাকে সাসপেন্ড করলো। সাসপেন্ড তো একটা শাস্তি, পিকিউনিয়ারি একটা পানিশমেন্ট হয়ে যায় যে সে সাসপেন্ড হলো, কিন্তু আমার মনে হয় যে এদেরকে এমন একটা আইন করা উচিত যে আইনের মাধ্যমে যে অজামিনযোগ্য তারা দীর্ঘদিন জেলে থাকবে এবং দৃষ্টান্তমূলক কয়েকটা শাস্তি না হলে অপরাধ প্রবণতা দিন দিন বাড়তে থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে আবার ফিরে আসবো। ডোনা, তোমার কাছে আসছি। তুমি তো আমেরিকা থেকে আসছো, তাই না? আমেরিকা থেকে তো মানুষ আসতে চায় না, তুমি ব্যারিস্টার হতে আসছো, হ্যাঁ? কিভাবে কন্ট্রিবিউট করতে চাও বাংলাদেশে? আচ্ছা স্যার, আমার এটা আসে হচ্ছে ছোট থেকে আমার দেশপ্রেম মানে অনেক স্ট্রং ছিল। তারপরে আমি আমার পিতার থেকে অনেক কিছু শিখেছি, আমার দাদার ব্যাপারে অনেক কিছু শুনেছি। এর কারণে আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে আমি আমার দেশের মানুষের জন্য কিছু করতে পারবো, আমার দিক থেকে এটলিস্ট। এর জন্য আমি চাই যে মানে আমি ব্যারিস্টার হওয়ার পর ফিউচারে কন্ট্রিবিউট করতে বাংলাদেশে। হ্যাঁ, তারপর জুডিশিয়ারি সিস্টেমে যদি যে ইনজাস্টিসেস গুলো হয় ওগুলো আরো না হয়ে ফেয়ার হয় সিস্টেম। এটাই তোমার কাছে ফাইনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তুমি কি কিছু বলতে চাও যা আমি তোমাকে জিজ্ঞেস করিনি বাট তুমি মনে করছো যে তোমার বলা উচিত? স্যার, আমি মনে করি যে এখন যে ব্রাইবারি জিনিসগুলো আছে, আমাদের যে ইনজাস্টিস হয় কোর্টের মধ্যে, ওইটা আরো মানে ডিসিপ্লিনে আনতে হবে। যেরকম আমি কোর্টে গিয়েছি, কোর্টের হিয়ারিং দেখেছি, কিন্তু মানে শৃঙ্খলা নাই, কোনো শৃঙ্খলা নাই, অনেক ডিসঅর্গানাইজড ভাবে হিয়ারিং গুলা ক্যারিড আউট হয়। সো আস্তে আস্তে মানে আমাদের দেশ তো আরো উন্নয়নের জন্য আগে বেড়ে যাচ্ছে। সো উন্নয়নটাও রিচ করতে পারবে যদি আমরা ওরকম করে পরিশ্রম দিই। আর আমরা যে স্টুডেন্টসরা বিদেশে গিয়ে বিদেশে সেটেল হয়ে যাচ্ছি, বিদেশে সেটেল না হয়ে গিয়ে যদি আমরা সবাই ইউনাইটেড হয়ে দেশের জন্য কিছু করতে পারি, দেশকে দেশের পটেনশিয়াল পর্যন্ত রিচ করাতে পারি, ওইটার জন্য আমাদের কাজ করা উচিত। আমি বিশ্বাস করি। ফাইনাল প্রশ্ন আপনার কাছে, আইনের জগতে আপনার আশার জায়গা কি, নিরাশার জায়গা কি,
যদি সংক্ষেপে একটু বলেন, আমাদের সময় নেই আসলে, একদম ভেরি ব্রিফলি। আইনের জগতে আমি খুবই আশাবাদী, কারণ আমি আগেই বলেছি যে রোম একদিনে তৈরি হয় নাই, এবং রোমের সম্রাট জাস্টিনিয়ান তিনি রোমের যে আইনের যে বাগান, এই সমস্ত আগাছা গুল্মলতা কাটিয়ে তিনি একটা সুন্দর ফুল উপহার দিয়েছিলেন। সেই ফুলের পারিপার্শ্বিক মোহিত হয়ে গেছিল রোম সাম্রাজ্য, এবং রোম একটা সভ্য রাষ্ট্রে পরিণত হয়েছিল। মানুষ শিক্ষিত যারা সমাজের খুব হাই লেভেলের, তারা কিন্তু ওই জুতা কেনার সময় দেখে যে মেড ইন ইটালি কিনা, সোলটা যদি ইটালি হয় তাহলে এইটা সভ্য লোকরা পরে, ভদ্রলোকরা পরে। তো এটা অসভ্য জাতি সভ্য জাতিতে রূপান্তর হয়েছে। অতএব আমি মনে করি, আমি খুব আশাবাদী। আর আমি খুব নিরাশ যখন দেখি যে আদালত অঙ্গনে নিয়োগ বাণিজ্য হয়, ডিএজি টাকার মাধ্যমে হয়, তারপরে আপনার জামিন বাণিজ্য হয়, মামলা রায় করিয়ে দেব, এইসব বিষয়গুলো, তারপরে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে যেসব দুর্নীতির কথা শোনা যাচ্ছে, এগুলো যদি চলতে থাকে তাহলে আমরা খুবই হতাশ হয়ে যাব। ব্যারিস্টার তাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। স্যার, ক্যান আই অ্যাড সামথিং ইফ ইউ ডোন্ট মাইন্ড? ওকে, বলো। হ্যাঁ, আচ্ছা, আমার লর আরেকটি উদ্দেশ্য, আমার অনেকগুলো উদ্দেশ্য আছে ল পড়ার। সেটা হচ্ছে, আমি বিশ্বাস করি আমাদের দেশে মহিলারা প্রাপ্য সম্মানটা পায় না, যেগুলার মানে দ্য রেসপেক্ট দে ডিজার্ভ, দে ডোন্ট গেট দ্যাট। ইভেন দো আমাদের দেশ কিন্তু দুটি মহিলাই চালিয়ে গিয়েছে, অনেক বছর চালিয়েছে। সো সমাজে আমি চাই মহিলারা যারা হেল্পলেস, যাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, তাদের জন্য তুমি হ্যাঁ, এগিয়ে আমি আসতে চাও। ব্যারিস্টার ধন্যবাদ হয়ে দাঁড়াতে চাই। ডোরা, তোমাকেও ধন্যবাদ অনুষ্ঠানে আসার থ্যাংক জন্য। ইউ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।